শুনছেন? বাতাসটা যেন আজ ঘরের চালটাই উড়িয়ে নিয়ে যাবে। হুম। গোল পাতাগুলো আর আস্ত থাকবে বলে মনে হচ্ছে না। এবারের মতো ঝড় আমি গত 10 বছরও দেখিনি। মুকুলের গাটা সকাল থেকে কেমন গরম গরম ঠেকছে। এই ঠান্ডার সাথে মেঝেতে ছেলেটার যদি অসুখটা আরো বাড়ে, আমার বড্ড ভয় করছে। ভেবো না তো, আমি তো আছি। কাঁথাটা ভালো করে জড়িয়ে দাও গায়ে। আর আমি দেখছি চুলার আগুনটা যদি আরেকটু উস্কে দেওয়া যায়, ঘরের ভেতরে একটু গরম হবে। উঠোনের লাউ মাচাটার কি দশা হলো কে জানি। দুটো লাউ কেবল কচি ধরেছিল, সব বোধহয় শেষ হয়ে গেল। মানুষের জীবনই শেষ হয়ে যাচ্ছে আর তুমি লাউয়ের চিন্তা করছো? আগে এই রাতটা তো পার হোক, তারপর দেখা যাবে কি আছে আর কি নেই। আমাদের কপালের কি বা আছে এই ভাঙা ঘর আর একজনের মুখের দিকে আরেকজনের তাকিয়ে থাকা ছাড়া? চুপ করো তো, অলক্ষণে কথা বলতে নেই। আমাদের মুকুল আছে, আমাদের একে অপরের সঙ্গ আছে, এর চেয়ে বেশি আর কি চাই? কে? এই মাছরাতে আবার কে এলো? চোর ডাকাত নয় তো? এমন দুর্যোগ তো তাদের জন্য পোয়াবারও। তুমি মুকুলকে নিয়ে চুপ করে বসে থাকো, আমি দেখছি। না, আমার বড় ভয় করছে। দরজা খুলবেন না, যা থাকে কপালে রাতে এভাবে কাটিয়ে দিই। দয়া করুন, ভিতরে কেউ আছেন? একটু দরজাটা খুলুন, আমি বিপদে পড়েছি। আর এক মুহূর্ত বাইরে থাকলে আমি নির্ঘাত মরে যাব। আরে, এ তো কোনো বিপদগ্রস্ত মানুষের গলা। না, আর দেরি করা যায় না। মানুষ বিপদে পড়লে তার দরজা বন্ধ করে রাখতে নেই, এতে পাপ হয়। কিন্তু কোনো কিন্তু নয়, লন্ডনটা আমার হাতে দাও, যা হবে দেখা যাবে। ভাই, একটু আশ্রয় হবে, পথ হারিয়ে। আরে আরে, এ কি অবস্থা আপনার? ধরুন ধরুন আমাকে, শিগগিরই ভিতরে আসুন। ও, বাঁচালেন ভাই, আল্লাহ আপনাদের মঙ্গল করুন। এই পথে যে একটা মানুষের ঘর পাবো তাও আমি ভাবতেও পারিনি। বিলকিস, হাঁপায়ে দাঁড়িয়ে দেখছো কি? তাড়াতাড়ি একটু শুকনো গামছা বা যা আছে নিয়ে এসো, আর ওনার জন্য বসার একটু জায়গা করে দাও। দেখছো না মানুষটা কেমন শীতে জমে যাচ্ছে? দিচ্ছি, আপনি ওই জলচৌকিতে গিয়ে বসুন। ওটাই যে একটু শুকনো আছে আমাদের ঘরে, বাকি সব তো চালের পানিতে ভিজে চপচপ করছে। আপনাদের অনেক ধন্যবাদ। শহর থেকে এসেছিলাম পাশের গ্রামে একটা কাজে, ফেরার পথে এমন দুর্যোগে পড়বো ভাবতেও পারিনি। চারদিকে অন্ধকার, তার উপরেই কাদা পানি। এই পাহাড়ি এলাকায় শ্রাবণ মাসে সন্ধ্যা নামার পর পথ চেনা খুব মুশকিল, তার উপর এমন ঝড়। আপনি বাকিস আমাদের ঘরের এই টিমটিমে আলোটা দেখতে পেয়েছেন, না হলে কি হতো? মেহমানকে তো কিছু খেতে দিতে হয়, কিন্তু হাড়িতে তো এক মুঠো পান্তা ছাড়া আর কিছুই নেই। মুকুলের জন্য সামান্য গরম দুধ ছিল, তাও তো। তুমি কি পাগল হয়েছো? অতিথি অভুক্ত থাকবে আর আমরা তার সামনে বসে থাকবো? যাও রান্না করে দেখো কিছু চাল ডাল জোগাড় করা যায় কিনা। দুটো ডিম তো ছিল খাঁচায়, তাই ভেজে নিয়ে এসো। যাও, দেরি করো না। না না, আমার জন্য তো ব্যস্ত হবেন না। আপনারা আশ্রয় দিয়েছেন, এই আমার জন্য 7,000 ডন। খাবারের জন্য একদম ভাববেন না। সাহেব, ও কথা বলে আমাদের পাপের ভাগই করবেন না। আপনি আমাদের ঘরে বিপদে পড়ে এসেছেন, আপনি আমাদের অতিথি। আমাদের যা আছে তাই ভাগ করে খাবো, আপনি শুধু একটু সবুর করুন। ছেলেটার শরীর ভালো নয় মনে হচ্ছে। হ্যাঁ সাহেব, কদিন ধরেই গাটা গরম, কিছুই মুখে তুলতে চাইছে না, কেমন নেতিয়ে পড়েছে। আমাদের গায়ের রতন কবিরাজকে দেখিয়েছিলাম, তিনি কিছু পাতারও দিয়েছেন, কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হচ্ছে বলে তো মনে হচ্ছে না। কাশিটা তো বেশ গভীর, ঠান্ডা লাগাবেন না যেন। এই স্বেচ্ছাতে আবহাওয়া বাচ্চাদের বুকে ঠান্ডা বসে যেতে পারে। সাধ্যমতো চেষ্টা তো করি সাহেব, কিন্তু আমরা গরিব মানুষ, ভালো ডাক্তার প্রতি দেখানোর সামর্থ্য তো আমাদের নেই। সবই আল্লাহর ইচ্ছা। সাহেব, আমাদের গরিবের ঘরে এর চেয়ে বেশি কিছু জোগাড় করতে পারলাম না, দয়া করে কিছু মনে করবেন না। মনে করবো? এ তো অমৃত। সারাদিন পেটে একটা দানাও পড়েনি, তারপরেই ঝড় বৃষ্টিতে যা দখল গেল। এই খাবার আমার কাছে এখন রাজভোগের চেয়েও অনেক বেশি। আহা, এমন গরম ভাতের স্বাদ আমি কতদিন পাইনি। শহরের চালের ভাতে কোনো স্বাদই নেই। এ আমাদের নিজেদের জমির ঢেকে কাটা চাল সাহেব, তাই হয়তো একটু স্বাদ বেশি। খাওয়া শেষ হলে ইরফান সাহেব দেখেন জোসেম আর বিলকিস ঘরের অন্য কোণে, যেখানে চাল চুই অনবরত পানি পড়ছে, সেখানে একটা ছেঁড়া চটের উপর কাঁথা বেছানোর চেষ্টা করছে। এ কি, আপনারা ওখানে শোবেন নাকি? আপনাদের একমাত্র শুকনো বিছানাটা তো আমাকে দিয়ে দিলেন। এটা তো ঘোর অন্যায়। আমি বরং ওখানে শুচ্ছি, আপনারা এখানে। না সাহেব না, আপনি আমাদের অতিথি, আমাদের গুরুজন। আপনার শরীর খারাপ, এই ঠান্ডায় ওই ভেজা জায়গায় শুলে আপনার নিউমোনিয়া হয়ে যাবে। আমাদের এসব অভ্যাস আছে, একটু কষ্ট হলে কিছু হবে না। আপনি কোনো সংকোচ করবেন না, আরামে ঘুমান, আমরা ওদিকে ঠিক মানিয়ে নিতে পারবো। মুকুলও আমাদের সাথে থাকবে। আমি আপনাদের অনেক কষ্ট দিচ্ছি, আমার জন্য আপনারা, এমনকি আপনাদের অসুস্থ ছেলেটাও কষ্ট পাচ্ছে। কষ্ট নয় সাহেব, এটা আমাদের সৌভাগ্য। বিপদে পড়া মানুষের সেবা করার সুযোগ তো সবাই পায় না। আপনি নিশ্চিন্তে ঘুমান, রাত অনেক হয়েছে। ঘুম ভালো হয়েছিল তো সাহেব? হ্যাঁ ভাই, চমৎকার ঘুম হয়েছে। বহু বছর এমন শান্তিতে ঘুমাইনি। কিন্তু এ কি, আপনার লাউ মাছটা তো ঝড়ে একেবারে শুয়ে দিয়েছে। যা যাওয়ার তা তো যাবেই, আমরা তো বেঁচে আছি, এটাই অনেক। আবার সব ঠিক করে নেব। আমাদের আর কিছু দেওয়ার মতো নেই, এই সামান্য জল খাবারটুকু গ্রহণ করুন। আজ তাহলে আমি উঠি ভাই, আকাশ পরিষ্কার হয়েছে। এখন রওনা দিলে দুপুরের মধ্যে গন্তব্যে পৌঁছে যেতে পারবো। হ্যাঁ, এখন পথ পরিষ্কার হয়ে গেছে, কাদা থাকলেও বিপদ নেই। আমি আপনাকে বড় রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। না না, তার কোনো প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। তবে যাওয়ার আগে
ভাই, দয়া করে এটা রাখুন, আপনাদের ছেলেটা চিকিৎসার জন্য বা ঘরটা সারানোর জন্য আমার পক্ষ থেকে সামান্য উপহার। না সাহেব, দয়া করে কাজটা করে আমাকে ছোট করবেন না। টাকা দিয়ে কালকে রাতের আশ্রয় আর ভালোবাসাকে অপমান করবেন না। অপমান নয় ভাই, এটা আমার কৃতজ্ঞতা। আপনাদের এই উপকার আমি জীবনেও ভুলবো না। আমাদের সবচেয়ে বড় কৃতজ্ঞতা হবে যদি আপনি নিরাপদে আপনার আপনজনদের কাছে পৌঁছান। আশ্রয় বা ভালোবাসা বিক্রি জিনিস না সাহেব। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের আত্মসম্মানটুকু আছে। আপনার টাকা নিলে আমরা নিজেদের কাছে নিয়ে ছোট হয়ে যাব। আমি ভুল করেছি ভাই, আমাকে মাফ করবেন। আচ্ছা, আমি যদি টাকা না দিই তাহলে কি এই গ্রামে কিছুদিন থাকার একটা ব্যবস্থা হতে পারে? এই গ্রামে থাকবেন? আমাদের এই ভাঙাচোরা গ্রামে আপনার থাকার মতো তো কোনো জায়গা নেই। ওই যে টিলার উপরে একটা পুরনো জমিদার বাড়ি দেখলাম, ওটা তো খালি পড়ে আছে মনে হলো। আমি যদি ওখানে কিছুদিন থাকি আপনাদের কোনো অসুবিধা হবে? আসলে শহরের কোলাহল থেকে কিছুদিন দূরে থাকতে চাই। এই শান্ত পরিবেশটা আমার খুব ভালো লেগেছে। অসুবিধা? অসুবিধা কিসের? এ তো আমাদের সৌভাগ্যের কথা। আপনি থাকবেন আর আমরা আপনার দেখাশোনা করব, সে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তাহলে তাই হোক, আমি আজই ওখানে থাকার ব্যবস্থা করছি। আর আপনাদের সাথে তো তাহলে এখন রোজই দেখা হবে। সে তো খুব ভালো কথা। নারী তো বড়ই দুর্বল, জ্বরের তেজ অতি কড়া। আমি তো আগেই বলেছিলাম এই সাধারণ কোনো জ্বর নয়। কবিরাজ মশাই, আপনি দয়া করে একটা কিছু করুন। ছেলেটা আমার আজ 3 দিন ধরে চোখে খুলছে না, দিনরাত শুধু জ্বরের করে বিড়বিড় করছে আর ছটফট করছে। আপনার দেওয়া সব শেকড়ের রস তো নিয়ম করে খাইয়েছি, তাবিজটাও গলায় পরিয়ে দিয়েছি, কিন্তু জ্বর তো কমার বদলে বেড়েই চলেছে। শরীরটা একেবারে আঙ্গার হয়ে গেছে। ভরসা রাখো, কবিরাজি কি এলিবিটি নাকি যে একদিনে কাজ করবে? সময় লাগে। আমি আজ এমন এক মহা ওষুধ দিচ্ছি, 3 দিনের মধ্যে জ্বর পালাবার পথ পাবে না। এই নাও, এই কালো মেঘ পাতার রস আর এই বন ছিয়াখলের ছাল একসাথে পেটে অমাবস্যার রাতে রেখে তারপর খাওয়াতে হবে। অমাবস্যা তো এখনো 5 দিন বাকি, ততদিন ছেলেটা। আমার চেয়ে বেশি বোঝো নাকি? যা বলছি তাই করো। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস হারলে চলবে না। আর শোনো, বাড়িতে কোনো বাইরের লোককে ঢুকতে দেবে না। অশুভ ছায়া পড়েছে তোমাদের বাড়ির উপর। কি খবর জসিম ভাই? কবিরাজ মশাই কি বললেন? মুকুলের শরীর কেমন এখন? আর বলিস না কাদের, অবস্থা খুবই খারাপ। কবিরাজ মশাই নতুন ওষুধ দিয়েছেন। আরে, এই তো দেখছি দিন দিন আরো শুকিয়ে যাচ্ছে। ভাই, আমার একটা কথা শুনবি? এই কবিরাজি দিয়ে কিচ্ছু হবে না। আমার মনে হয় ওই যে নতুন সাহেব এসেছেন জমিদার বাড়িতে, ওনাকে একবার দেখালে হতো না? উনি কি করবেন? উনি তো আর ডাক্তার ভর্তি নন। আরে বাবা, উনি শহরে জ্ঞানীগুণী মানুষ, অনেক কিছু জানেন, অনেক কিছু বোঝেন, হয়তো কোনো ভালো পরামর্শ দিতে পারবেন। আমাদের রতন কবিরাজের চেয়ে তো বেশি বুঝবেন। কিন্তু কবিরাজ মশাই যে বাড়িতে বাইরের লোক ঢোকাতে বারণ করেছেন। আরে রাখো তো তোমার কবিরাজের কথা, ছেলেটা মরতে বসেছে আর তুমি অশুভ ছায়া চিন্তা করছো। একবার গিয়ে খবরটা দিয়েই দেখো, ক্ষতি তো আর নেই। দেখো, ছেলেটার কি হলো? আমার মুকুল। এ কি হচ্ছে? মুকুল, বাবা চোখ খুল। বিলকিস, পানি আনো, জলদি করো। আমার ছেলে বোধহয় আর বাঁচবে না। কি হয়েছে জসিম ভাই, এত রাতে এমন করে? আরে, মুকুলের তো কিছুই হচ্ছে। সর্বনাশ, এ তো মৃত্যুর লক্ষণ। রতন কবিরাজকে খবর দাও। ভাই, এখন আর কবিরাজের সময় নেই। আমি দৌড়ে গিয়ে জমিদার বাড়ি সাহেবকে ডেকে আনছি, উনি এখন শেষ ভরসা। তুমি সাহস হারিও না। যা ভালো বুঝিস তাই কর কাদের, আমার মাথার কাজ করছে না। আমার ছেলেকে বাঁচা। সরুন, সবাই একটু জায়গা দিন, ওকে আলোতে আনুন। জসিম ভাই, সাহস হারাবেন না। বোন, ভয় পাবেন না। এক্ষুনি একবারই ঠান্ডা পানি আর পরিষ্কার ন্যাকড়া আনুন। ওর কপালে জলপট্টি দিতে হবে। কাদের, তুমি ঘরের জানালাগুলো খুলে দাও, বাতাস আসতে দাও। সাহেব, আপনি আপনি সব কি করছেন? আমি এখন তাই করছি যা অনেক আগে করা উচিত ছিল। ওর জ্বরটা মাপতে হবে। কি হচ্ছে এখানে? আমি না বারণ করেছিলাম বাইরের লোক ঢোকাতে? এই লোকটা কে? ওর অপবিত্র ছায়াতেই ছেলেটার এই দশা হয়েছে। আপনার ভুল হচ্ছে কবিরাজ মশাই। ওর এই দশার কারণ আপনার ভুল চিকিৎসার অবহেলা। তীব্র জ্বরের কারণে কিছু হচ্ছে। এখনই জ্বর না কমালে ওর মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। তুমি তুমি সব কি করে জানো? তুমি কে? আমি কে সেটা বড় কথা নয়। বড় কথা হলো এই শিশুটির জীবন এখন সংকটে। আমি পেশায় একজন ডাক্তার, একজন শিশু বিশেষজ্ঞ। ডাক্তার? আপনি আপনি একজন ডাক্তার? হ্যাঁ জসিম ভাই, আমি একজন ডাক্তার। শহরের সবচেয়ে বড় হাসপাতালে শিশু বিভাগের প্রধান ছিলাম। কিন্তু সে অনেক কথা, এখন কথা বলার সময় নেই। আমাকে আমার কাজ করতে দিন। ডাক্তার, তুমি আমার চিকিৎসাকে ভুল বলছো? আমি 40 বছর ধরে। আপনি 40 বছর ধরে মানুষকে ভুল বুঝিয়ে এসেছেন। এখন দয়া করে চুপ করুন, না হলে একটা নিষ্পাপ শিশুর মৃত্যুর জন্য আপনি দায়ী থাকবেন। জসিম ভাই, এই ওষুধটাকে খাওয়াতে হবে। আমি পানি দিয়ে গুলিয়ে দিচ্ছি, আপনারা দুজনকে শক্ত করে ধরুন। সাহেব, এই দুধটুকু খান। সারা রাত আপনি এক মুহূর্তের জন্য ঘুমাননি। চিন্তা করবেন না, ওর জ্বর সেরে গেছে। এখন বিপদে কোনো আশঙ্কা নেই। কয়েকদিন একটু পথ্য আর বিশ্রামে রাখলে আবার আগের মতো চুরি করবে। সাহেব, না ডাক্তার সাহেব, আমরা আপনাকে চিনতে পারিনি, আমাদের মাফ করে দিবেন। আপনি আমাদের ঘরে এসে আশ্রয় চাইলেন আর আমরা আপনাকে।
চিচি, কি বলছেন এসব? আপনি আমার ভাই, আর ভাইয়ের কাছে কি মাপ চাইতে হয়? আল্লাহ আপনাকে না পাঠালে আমরা তো আমাদের সর্বস্ব হারাতাম। জসিম ভাই, আমি বড়ই সাধারণ এক ঋণী মানুষ। রিনি? কার কাছে রিনি? আপনাদের কাছে। সেদিন ওই দুর্যোগের রাতে আপনারা যদি আমাকে আশ্রয় না দিতেন, যদি আপনাদের মুখে শেষ খাবারটুকু দিয়ে আমাকে প্রাণ না বাঁচাতেন, তাহলে তো আমি সেদিন রাতেই শেষ হয়ে যেতাম। আপনারা আমাকে একটা নতুন জীবন দিয়েছেন। ও তো আমাদের কর্তব্য ছিল। আর আজ আমি আমার কর্তব্য করলাম। আপনারা আমাকে আশ্রয় দিয়ে যে জীবন বাঁচিয়েছেন, আজ আমি শুধু সেই ঋণটা আপনাদের ছেলেকে ফিরিয়ে দিয়ে শোধ করার একটা ছোট্ট চেষ্টা করলাম।